আশা করি তোমাদের ফিজিক্স পরীক্ষা ভালো হয়েছে বা অন্যান্য পরীক্ষাও ভালো হয়েছে। তো কাল বাদে পরশু তোমাদের অঙ্ক পরীক্ষা। অঙ্ক নিয়ে একটা ভীতি অনেকেরই কাজ করে, তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে লিখেও জানিয়েছিলে। তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে বিশিষ্ট শিক্ষক অর্ক মানে ম্যাথামেটিক্সের শিক্ষক অর্ক চট্টোপাধ্যায় স্যারকে। তো স্যার আগেও আমার চ্যানেলে এসেছেন। স্যার দীর্ঘদিন ধরে, স্যারের একটু পরিচয় ছোট্ট করে দিই। স্যার দীর্ঘদিন ধরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যেই সবই পড়াচ্ছেন স্যার। মাধ্যমিকের জন্য স্যার যা বলেছেন অলমোস্ট সব চলে এসেছে, আমাদের জন্য সেই সুযোগটা ছাড়তে চাইনি। তো স্যারকে আমি রিকোয়েস্ট করেছিলাম উচ্চ মাধ্যমিকে অঙ্কে তোমরা কোন কোন জায়গাগুলো এই শেষ একদিনে খুব ভালো করে দেখে যাবে, বা সাজেস্টিভ কিছু অঙ্কের ক্ষেত্রে যেগুলো স্যার বলতে চান সেগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করেন। স্যার প্লিজ। দেখুন, মানে অঙ্ক পরীক্ষার সব থেকে যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ছেলেমেয়েরা প্রচন্ড ভয় খায়। তো তাদের জন্য আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট যে তোমার তো মোটামুটি সিলেবাস যতটা যা পড়া হয়ে গেছে, প্রায় রেডি সবকিছুই। তো সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা যে পরীক্ষার হলে গিয়ে কি কি করবো এবং কি কি করবো না এটা জানা। তো ফার্স্ট যেটা আমি বলবো যে যেটা করবে না সেটা হচ্ছে অঙ্ক পরীক্ষায় কোশ্চেনটা পেয়েই, মানে সেটা ভালো স্টুডেন্ট হোক, খুব ভালো বা মোটামুটি অ্যাভারেজ হোক, প্রত্যেকের জন্যই গোটা কোশ্চেনটা দেখতে যাবে না। তাহলেই কি হবে, তাহলে দেখা যাবে তোমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে ভয় কাজ করবে যে অনেক সময় মনে হয় যে ইন্টিগ্রেশনটা কঠিন পড়লো কিনা একবার দেখে নিই, সোজা পড়লো না কঠিন পড়লো, চেনা পড়লো না অচেনা পড়লো দেখে নিই। তো আমার সাজেশন হচ্ছে পুরো কোশ্চেনটা দেখতে যাবে না। এবার দু ধরনের স্টুডেন্টদের জন্য আমি কথা বলবো সবসময়, যে যাদেরকে একবার আমি থামাবো। এই ভিডিওতে কিন্তু স্যার টিপসও বলবেন এবং কোন জায়গাগুলো দেখে যাবে, অর্থাৎ যেটাকে তোমরা সাজেশন বলে থাকো সেটাও স্যার বলবেন। স্যার হ্যাঁ, এবার দুটো জিনিস আমি তোমাদেরকে বলবো যে দু ধরনের স্টুডেন্টদের জন্য। প্রথমে হচ্ছে যারা অঙ্কতে একটু ভয় পাচ্ছ, তাদের সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে অবজেক্টিভ প্রশ্ন দিয়ে না শুরু করা উচিত। কারণ আমরা মাধ্যমিক পরীক্ষাও কয়েকদিন আগে হয়েছে, দেখেছি যে অবজেক্টিভ প্রশ্ন অঙ্কে একটা ভয় কাজ করেছে বা কোশ্চেনটা সবসময় বই থেকেই চেনা এরকম নয়। তাহলে আমাদের কাজ হবে প্রথমে যেটা, যে যাদের একটু ভয় কাজ করছে তারা শুরু করবে দুয়ের দাগ থেকে। দুয়ের দাগে তোমাদের পড়তে কি পড়ছে, দুয়ের দাগে তোমাদের প্রথমে ফাংশন বা এরকম ধরা যাক ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই চ্যাপ্টারগুলো থেকে 4 নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে। তাহলে তোমাদের দুয়ের দাগ এবং 3-এর দাগের প্রশ্নে মূলত 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আছে। তো প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো, ধরো যাক দুয়ের দাগের তুমি যে যে প্রশ্নগুলো উত্তর করবে কেবল দুয়ের দাগটা সেটা দাগ দিয়ে নাও এবং দাগ দিয়ে কাজ শুরু করো। সেখানে যেমন সব থেকে খুব ভালো সোজা পার্ট যেটা, যেমন ইনভার্স নির্ণয় করা, ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা সোজা। আবার ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা একটু সাজেশন করলে পাওয়া যায়। আমি শেষ মুহূর্তের জন্য হলেও আমি ডিটারমিনেন্টে তোমাদের কিছু সাজেশন দিচ্ছি যে যেগুলো থেকে তোমরা মোটামুটি কমন পেতে পারো। যদি ডিটারমিনেন্ট তোমাদের চেনা না পড়ে তাহলে পরীক্ষার হলে তার অল্টারনেটিভ কোশ্চেন থাকবে, চেষ্টা করবে অল্টারনেটিভ কোশ্চেনটা যদি পারা যায় তাহলে সেটা করে ফেলার। কারণ ডিটারমিনেন্টে একবার ফেঁসে গেলে ওখান থেকে বের করাটা একটু মুশকিল হয়ে যায়। এবার কোন কোন পার্টগুলো থেকে মোটামুটি একটু ভালো প্রশ্ন উত্তর করা যায়, তার মধ্যে সব থেকে সোজা, সবাই আশা করছি ভালোভাবে রেডি করেছো, এলপিপি চ্যাপ্টারটা। এলপিপি থেকে সহজেই নাম্বার পাওয়া যায়। প্লাস ভেক্টর 3D পার্টে স্ট্রেট লাইন, দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সরলরেখায়, যেটাকে আমরা বলি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স বা স্কিউ লাইন্স, তাহলে সেই টপিক থেকে উত্তর করতে পারো, এবারে আসার সম্ভাবনা ওটা প্রবল। এবং তোমাদের যে প্লেনের অঙ্ক রয়েছে, প্লেনের মধ্যে কয়েকটা টপিক রয়েছে, যে কোন একটি সমতলের সাপেক্ষে একটা সরলরেখা এইদিকে গতিশীল, কোন একটা বিন্দুর প্রতিবিম্ব, বা কোন একটি সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা, এই ধরনের প্রশ্নগুলো ভেক্টর 3D পার্টে তোমরা উত্তর করতে পারবে। এবং সব থেকে যেটা আমি বলি যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা তোমাদের একদম সহজ পড়ে বলি প্রতি বছর প্রায় বিগত 5-7 বছর ধরে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুব একটা কঠিন পড়ে না। তাহলে ওই প্রশ্নটাকে উত্তর করা, তার মানে আমার পরীক্ষার প্রথম স্ট্র্যাটেজি হবে যে আমি যাতে 30 থেকে 35 নম্বর অনায়াসে তুলে নিতে পারি। তাহলে যার 30 থেকে 35 নম্বর অনায়াসে উঠে যাবে, প্র্যাকটিক্যাল থেকে মোটামুটি আমরা আশা করতে পারি যে 18, 19, 20 এরকম মার্কস চলে আসবে। তাহলে তার 50-র ঘরে একটা মার্কস চলে গেল। কারণ আমরা দেখেছি জেই বা ডাব্লিউবিজি পরীক্ষা দিতে গেলে একটা যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট 60% এগ্রিগেট লাগে। তাহলে আমাদের টার্গেট থাকবে অন্তত 60টা নাম্বার তোলা। এবার 60টা নম্বর তুলবো কিভাবে, সেটা কি শুধু বড় প্রশ্ন করলে হয়ে যাবে বা অবজেক্টিভ প্রশ্ন না করলে হয়ে যাবে? মোটেই এরকম নয়। তাহলে অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন কোন জিনিসগুলোকে খেয়াল রাখবো। পরীক্ষার আগের দিন রাত্রিবেলা
থেকে শুরু করে বা পরীক্ষার দিন সকালবেলা, এই সময়টার জন্য অঙ্কের স্টুডেন্টদের সব থেকে বেস্ট জিনিস হচ্ছে যে তোমরা অঙ্ক যেমন দেখছো দেখো, কিন্তু সূত্রগুলো একবার লিখে নাও। বিশেষ করে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়তো তুমি বহুবার লিখেছো, তুমি খুব ভালো স্টুডেন্ট, 90 অ্যাবাভ তোমার টেস্টে স্কোর এসছে, কিন্তু তারপরেও আমার সাজেশন হচ্ছে বিশেষ করে ইন্টিগ্রেশনের সূত্রগুলো একবার লিখে নাও। ভেক্টরের যে কটা ফর্মুলা রয়েছে, বিশেষ করে ডাইরেকশন কোসাইন বা ডাইরেকশন রেশিওর যে কয়েকটা অঙ্ক আছে দেখে নাও। যে যে জিনিসগুলো থেকে একটু আনকমন আসে, কিছু জিনিস মাথার মধ্যে রাখো যে আমি অড ফাংশন কোনটা, ইভেন ফাংশন কোনটা, -a to a যদি অড ফাংশন হয় তার ইন্টিগ্রেশনের মান 0 হয়, ইভেন ফাংশন হলে -a to a, ইভেন ফাংশনের ক্ষেত্রে 2 × 0 to a হয়ে যায়। বা ধরা যাক মানে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আমি যেন শেষে প্লাস সি না দিয়ে দিই, আবার প্লাস সি দিই, ইনডেফিনাইটে যেন সিটা আমরা অবশ্যই দিই, আর ডেফিনাইট ইন্টিগ্রেশনে যেন আবার সি না দিয়ে ফেলি। এই কয়েকটা জিনিসকে খেয়াল রাখতে হবে। এবার যেটা মূলত সাজেশনের পার্ট, দেখো সাজেশন বলতে আমি বারবারই বলি যে সব থেকে বেস্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস্ট সাজেশন। কারণ আমরা প্রায় মানে আপনিও খেয়াল করেছেন বায়োলজির ক্ষেত্রেও যে দেখা যায় কি যে বিগত 10 বছরের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার যাই বলি, সেই প্রশ্নগুলো যদি দেখা যায় তার মধ্যে দেখা যাবে কেমিস্ট্রি, বায়োলজি হয়তো এবারে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এলো, হয়তো দুটো পরীক্ষা এলো না, কিন্তু দুটো পরীক্ষা আসতেও পারে। তাহলে কোনটা আগে থেকে সেটা তো বলা সম্ভব নয়, কিন্তু দেখা যেতে পারে যে 5টা আমার সাবজেক্ট রইলো, যে 5টা সাবজেক্ট আমি বলতে চাইছি যে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার, এর মধ্যে ধরা যাক যে 4টেই তোমার কম্বিনেশনে থাকুক, সেখানে তুমি যেটা দেখতে পাবে যে ধরা যাক ফিজিক্সে এবারে কমন পড়েছে, ফিজিক্সে এবারে ধরা যাক 2017, 2019 সালের বেশ কিছু প্রশ্ন পড়েছে, সেটা ম্যাথেও পড়তে পারে, বায়োলজিতেও পড়তে পারে। তাহলে ফার্স্ট সাজেশন হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে তোমাদের যেগুলো দুর্বল জায়গাও, ধরা যাক কেউ মনে করছো যে ইন্টিগ্রেশন আমি একদম পারি না, আমি তাকে এখনো বলবো যে যতটুকু সময় আছে তোমার যদি ওটা দুর্বল চ্যাপ্টার হয়ও, তাহলে সেটা একবার অন্তত গিয়ে সালে যেগুলো পড়েছে সেগুলো দেখে নাও। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই টেক্সট বুকের মানে একদম শেষের দিকে সালে কোনগুলো পড়েছে দেওয়া থাকে, বেশিরভাগ বই দেওয়া থাকে। স্যার ভিডিও শুরুর আগেও আপনি বলছিলেন যে আপনি লাস্ট 5 ইয়ার্স এর যে ট্রেন্ড অ্যানালাইসিসটা করেছেন আর কি, তো সেটা দেখে স্যার কি রকম টাইপের অঙ্ক ওদের মেইনলি আসছে? এবারের অঙ্কের ক্ষেত্রে যেমন শর্টেজ ডিস্টেন্সের অঙ্কটা যেটা বললাম সেটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আমি ইন্টিগ্রেশন চ্যাপ্টারে একটা সাজেশন দিতে পারি ওদেরকে। ইন্টিগ্রেশনে ওদের ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের চ্যাপ্টার আছে অনির্দিষ্ট সমাকল, তারপরে আছে পরিবর্ত প্রতিস্থাপনের দুটো চ্যাপ্টার, তারপরে আছে আংশিক সমাকল, তারপরে আছে বিশেষ আকার। আমি এটুকু বলতে পারি বিশেষ আকার আর পরিবর্ত প্রতিস্থাপনের যে 2 নম্বর চ্যাপ্টারটা, যেখানে ওই 1 বাই বাইরে এক ঘাত, রুটের ভেতরে দ্বিঘাত, এই রকমের যে ফরমেশন রয়েছে, এই দুটো চ্যাপ্টার থেকে অবশ্যই একটা ইন্টিগ্রেশন কমন পড়বে। এবার আমার সাজেশনটা এইখানে কাজে লাগবে যে দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়, তাহলে একটা অবশ্যই আমি বলছি বিশেষ আকার থেকে আসবে এবং পরিবর্ত প্রতিস্থাপন যে 2 নম্বর চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আসবে। এবার তার সাইড বাই সাইড আমি যেমন বলছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি পড়ার সম্ভাবনা বেশি। ক্র্যামারস রুল বিগত 5-6 বছরে পড়েনি, হয় এবারে শিওর পড়বে অথবা পড়বে না, মানে এটা খুবই মানে বলা মুশকিল। ক্র্যামারস রুলটা বিগত 5-6 বছর ধরে প্রায় পড়েনি বললেই ভালো হয়, কিন্তু ক্র্যামারস রুলের অঙ্ক অবশ্যই দেখে যেও, পড়ার সম্ভাবনা থাকে। কারণ যদি ক্র্যামারস রুল দেয় সেটা সাধারণত ডিটারমিনেন্টের অপশন হিসেবে দেয়, তাহলে ডিটারমিনেন্ট যারা বিস্তৃতি না করে ডিটারমিনেন্ট করতে একটু ভয় পাও তারা তো প্রাথমিকভাবে সাজেশন অনুযায়ী করে যাও। আশা করছি তোমরা যেখানে পড়েছো বা যেভাবে পড়েছো সেখানেও একটা ডিটারমিনেন্টের সাজেশন দিয়েছে স্যারেরা, না দিলে অবশ্যই একবার দেখে নেবে। আমি ডিটারমিনেন্টের সাজেশনটা দিয়ে যাব, প্লাস আমি তোমাদের জন্য আরেকটা জিনিস দিয়ে যাচ্ছি। আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি 3টে পরীক্ষা নিয়েছি, ফুল পেপার পরীক্ষা নিয়েছি। এবার আমি যে 3টে ফুল পেপার পরীক্ষা নিয়েছি সেটা মূলত আমার একটা সাজেশনের ধারণা থেকেই নিয়েছি, ফলত তোমাদেরকে আমি 3টে আমার কোশ্চেন পেপারই দিয়ে দিচ্ছি পরীক্ষার আগের দিন। এটা তো সলভ করতে বলতে পারি না, তাহলে তোমাদেরকে আমি যেটা সাজেশন দিতে পারি যে এই 3টে পেপারই অন্তত 8 ঘন্টা করে হলো 1.5 ঘন্টা লাগবে, তাহলে 8 ঘন্টা করে কালকে দিনটা তোদের ছুটি আছে একদম। আর এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, ওই গ্রুপে জয়েন করবে, ওখানেই আমি পিডিএফটা স্যারের যেটা দিচ্ছেন আমি দিয়ে দেবো একদম। তাহলে 3টে স্যাম্পল পেপার তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই 3টে স্যাম্পল পেপার অন্তত চোখে দেখে নিও যে কোনগুলো পারছো কোনগুলো পারছো না।
তাহলে আধ ঘন্টা করেও যদি সময় দাও তাহলে 3টে পেপার 1.5 ঘন্টার মধ্যে তোমার এটা দেখা হয়ে যাচ্ছে। ধরা যাক তুমি এখান থেকে মার্কিং করে নিলে যে আমি এইটা পারছি না, এটা পারছি না, এটা পারছি না, তাহলে সেগুলো একবার রিপিট গিয়ে দেখে নাও। তাহলে এর থেকে বেস্ট সাজেশন কিছু হতে পারে না যে পরীক্ষার আগের দিন তুমি 3টে স্যাম্পল পেপার করে যাচ্ছ। এবং আমি মোটামুটি তোমাদেরকে বলতে পারি যে ম্যাথ কোশ্চেন এবারে তোমাদের খুব একটা কঠিন হওয়ার কথা নয়। নেক্সট ইয়ার সেমিস্টার সিস্টেম চালু অলরেডি হয়ে গেছে, ফলত ম্যাথ কোশ্চেন খুব একটা কঠিন হওয়ার কথা নয়। দেখা যাক সেটা কি দাঁড়ায়। এবার হলে গিয়ে যেগুলো মানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে, আমি আগেও বলেছি, মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরও বলেছি, এখন তোমাদেরকেও বলছি যে যদি কোনো প্রশ্ন আটকে যায় বা দেখা গেল যে প্রশ্নটা আমি জানতাম কিন্তু পরীক্ষার হলে করতে গিয়ে ফর্মুলাটা আর মনে পড়ছে না, তাহলে ফর্মুলাটাকে খেয়াল রাখার চেষ্টা করো। কিন্তু যদি না হয় তাহলে সেটাকে সেই মুহূর্তে একটু ড্রপ করে দিয়ে অন্য কোশ্চেনে চলে যাও। বিশেষ করে 12-এর ছেলেমেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা 4টে কি 3টে প্রশ্ন সলভ করতে না পেরে তার পরের প্রশ্নগুলো সলভ করতে পারছে না, মাথা মানে কিছুটা ভারী হয়ে যায়, হ্যাং হয়ে যায়। তো সেই মুহূর্তগুলোর জন্য বেটার হচ্ছে তুমি যে অঙ্কটা করছো বা যে টপিকে মানে করছো সেখান থেকে বেরিয়ে এসে একটু অন্য টপিকে শিফট হয়ে যাওয়া এবং শেষের দিকে করা। যে কারণে আমি বারবার করে বলছি যে চেনা অঙ্ক, চেনা সবকিছু, কিন্তু ধরা যাক তোমার মনে পড়বে না কোনটা ফর্মুলাটার জায়গাটা। যেমন ধরা যাক আমি যে শর্টেজ ডিস্টেন্সের অঙ্ক বলছি সেখানে ডট হবে না ক্রস হবে, তাহলে শর্টেজ ডিস্টেন্স যদি দুটো প্যারালাল লাইনসের মধ্যে হয় তাহলে সবসময় মনে রাখবে যে ওখানে বি ভেক্টর আছে, b1 b2 দুটো আলাদা ভেক্টর নয়, দুটো সরলরেখার ক্ষেত্রেই ভেক্টরটা বি ভেক্টর, তাহলে সেখানে আমার কি প্রোডাক্ট ইউজ হবে, ক্রস প্রোডাক্ট ইউজ হবে। কিন্তু যখনই ওটা স্কিউ লাইনস হয়ে যাবে, অর্থাৎ মানে আমরা যেগুলোকে তির্যক সরলরেখা বলি তাদের ক্ষেত্রে দেখা যাবে কি সেখানে b1 b2 যেহেতু রয়েছে তাদের নিজেদের মধ্যে ক্রস হবে, তাহলে গোটা a2 a1 এর সঙ্গে ডট হবে। তাহলে এই সেন্স করে করো। প্রবাবিলিটির ক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো দুটো চ্যাপ্টার খুব ভালো করে দেখে যেতে। একটা হচ্ছে বেস থিওরেমের চ্যাপ্টার, বেস থিওরেম থেকে এবারে একটা অঙ্ক পড়ার সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে যেটা তোমাদের হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসে দেখবে বার্নলিস ট্রায়াল। এটা খুব ইম্পর্টেন্ট টপিক এবারের জন্য। বার্নলিস ট্রায়াল থেকে প্রশ্ন আসতে পারে। এবার ছোটখাটো প্রশ্ন আছে যেমন ভার অফ ax প্লাস by ইকুয়াল টু a স্কয়ার, ভার x প্লাস b স্কয়ার, ভার y, এই জাতীয় যে ছোট ছোট ডিডাকশন আছে এগুলো 2 নম্বরের প্রশ্নতেও পড়তে পারে। তো এই ছোট ছোট জিনিসগুলোকে দেখে যাও। অবজেক্টিভ প্রশ্নের জন্য আমার ফার্স্ট সাজেশন হচ্ছে অবজেক্টিভ প্রশ্ন আগে প্রিভিয়াস ইয়ারে দেখে নাও কি কি অবজেক্টিভ প্রশ্ন পড়েছে, তারপর তুমি থিওরিটাকে ভালো করে রেডি করো, কারণ বেশিরভাগ অবজেক্টিভ প্রশ্ন থিওরি বেসড হয়। যে একটা ছোট ইন্টিগ্রেশন দিয়েছে ধরা যাক মানে সহজই দেবে, কঠিন কিছু দেবে না। যে ধরা যাক আমাকে দিল 0 to পাই cos x dx, তাহলে 0 to পাই cos x dx এর 4টে অপশন দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে 0 to পাই cos x dx দিয়েছে মানে যখনই অবজেক্টিভ প্রশ্নে ডেফিনাইট ইন্টিগ্রেশন দেবে তখনই তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা প্রপার্টি দিয়ে হবে। তাহলে তুমি অন্য কিছু করার আগে একটা ভেবে নাও এটা প্রপার্টি দিয়ে হবে। তাহলে আমি যদি cos x dx এর জায়গায় প্রথমে বসিয়ে দিলে তো হয়েই যায়, বা আমি যদি মনে করি, আমি ফর এক্সাম্পল বলছি যেহেতু, তাহলে আমি যদি পাই মাইনাস এক্স করে দিই তাহলে সেক্ষেত্রে ওটা কি চলে আসবে, মাইনাস cos x, দুটো i কে যোগ করে দিলে 2i ইকুয়াল টু 0, তাহলে i ইকুয়াল টু 0, ইজিলি অঙ্কটা হয়ে যাবে। তো অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেককে আমার এটা বলার যে সে বেসিক জিনিসগুলো যে অঙ্কটা করছো সেই অঙ্কটা রিলেটেড যে থিওরিটা, সেই থিওরিটাকে মনে করার চেষ্টা করবে। এক্ষেত্রে মানে তোমরা তোমাদের টেক্সট বুকের মানে টেক্সট বুক তো বলা হচ্ছে না, যে যে বই পড়েছো তার দেখবে একটা সংক্ষিপ্তকরণ পার্ট আছে, ফর্মুলা থিওরি, তো সংক্ষিপ্তকরণ পার্টগুলো একবার চোখ বুলিয়ে নাও, তাহলে এই কাজগুলো করে যাও। আর লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমার বলার, যে এটা মনে রাখবে যে কোনো যুদ্ধই মানে জীবনে যাই যুদ্ধ হোক সেটা মানে তোমার উইক পয়েন্ট যেটা সেটা দিয়ে জয় করা যায় না, তো তোমার স্ট্রং পয়েন্ট দিয়ে জয় করতে হবে। তাহলে তুমি যদি আজকে মনে করো যে স্যার প্রবাবিলিটি চ্যাপ্টারটা আমাদের একদমই ভালো হয়নি, আমার একটুও রেডি নেই, তাহলে ওটাকে আজকে রাত্রিবেলা তুমি লড়তে যেও না। তাহলে বেটার হচ্ছে যে যেটা তোমার 80% রেডি আছে সেটাকে তুমি আজকের দিনটায় বা এই যে একদিন তুমি সময় পাচ্ছ মাঝখানে, এই একদিনে ওইটাকে 80%টাকে তুমি 100% করে নাও, কারণ ওটা থেকে তোমার অ্যান্সার চলে আসবে। ফাংশনের ক্ষেত্রে খুব ইজি কিছু মানে আমি বলতে পারি যে যেমন জিওএফ বা এফওজি নির্ণয় করো বা সেখানে ইনভার্স নির্ণয় করো। বিশেষ করে ডোমেন রেঞ্জ থেকে শর্ট প্রশ্ন আসে যে তোমাকে একটা এফওজি ফাংশন ক্রিয়েট করতে হলো, দিয়ে তোমাকে বলে দিল যে জিওএফ ইনভার্সের ধরা যাক
তোমার ডোমেনটা কি হবে বা রেঞ্জটা কি হবে। এখান থেকে অবজেক্টিভ প্রশ্নও আছে, সাবজেক্টিভ প্রশ্নও আছে। বিশেষ করে তারপরে ধরো যেগুলো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের আমি কয়েকটা অঙ্ক বলছি, তোমরা শুনলে মানে আশা করছি বই খুললে বুঝে যাবে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড, বা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড। এই রিলেটেড যে সাইন এবং ট্যানের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থেকে পড়ার সম্ভাবনা প্রবল। আবার দেখা যাবে যে বিভিন্ন চ্যাপ্টারেরই যে যে প্রশ্নগুলো দেখবে প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড, সব থেকে বেশি সাজেশন যেটা ওদের দিতে পারি আমি সেটা হচ্ছে এরিয়ার চ্যাপ্টার থেকে। এরিয়ার চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু কঠিন পড়ে না। এরিয়ার চ্যাপ্টার থেকে প্যারাবোলা, সার্কেল, আমি তিনটে বলে দিচ্ছি, একটা প্যারাবোলা, একটা সার্কেল, একটা ইলিপস, একটা সার্কেল, একটা হাইপারবোলা, একটা সার্কেল, এই তিনটের মধ্যে একটা পড়ার সম্ভাবনা বেশি। আবার ওদিকে দেখবে যেখানে তোমাদের ম্যাক্সিমা, মিনিমা এবং ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন আছে, সেখানে একটা শঙ্কুর ভেতরে একটা বৃহত্তর আকারের চোঙ, বা একটা চোঙের ভেতরে বৃহত্তর আকারের গোলক, বা একটা গোলকের ভেতরে একটা বৃহত্তর আকারের চোঙ, এই অঙ্কটা, বা একটি জানলা যার নিচের অংশটা আয়তাকার, উপরের অংশটা অর্ধবৃত্তাকার, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফলত যেগুলো বললাম মোটামুটি এগুলোকে ধরে তুমি দেখে নাও, লিমিট থেকে বড় প্রশ্ন আসবে না। ফলত লিমিটের ফর্মুলাগুলো দেখে টুকটাক এই চ্যাপ্টারগুলো দেখে দেখে চলে যাও। আর অবশ্যই রোলস এবং ল্যাগ্রাঞ্জ থিওরেমের স্টেটমেন্ট মনে রাখবে। রোলস ল্যাগ্রাঞ্জ থিওরেমের থিটা দিয়ে যে অঙ্কটা পড়ে সেই অঙ্কটা একবার ভালো করে দেখে নেবে। এইগুলো দেখে যাও, আশা করছি তোমাদের পরীক্ষা খারাপ হবে না, ঠিকঠাকই হবে। আর হলে টাইমটাকে মানে ঠিক মতো করে ম্যানেজ না করলে তাহলে কিন্তু মুশকিল। আমি বারবারই বলছি এটা অঙ্ক পরীক্ষা হতে পারে। যেমন গতবারই ফিজিক্সে আমরা দেখেছি যে এমন একটা দুটো থিওরি পড়েছে যেটা সচরাচর মানে উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা পড়ে না, হয়তো নিট বা যেই প্রিপারেশন নেয় যারা তারা পড়ে। তাহলে এটা ম্যাথের ক্ষেত্রেও হতে পারে, কেমিস্ট্রিতেও কখনো হতে পারে। তাহলে যদি এরকম কোশ্চেন হয়ও, তাহলে যারা ভালো ছেলে মেয়ে আছো, আশা করছো যে ফুল মার্কস উত্তর করে আসবো, তারা প্যানিকড হবে না। কারণ এটা মানে উচ্চ মাধ্যমিকের একটা অবশ্যই এগ্রিগেট মার্কস লাগবে, কিন্তু তুমি ভবিষ্যতে মানে যে লাইনেই যাবে, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বা বিবিএ হোক, বা এমবিএ হোক, বা মানে যে লাইনেই যাবে, এনডিএ প্রিপারেশন নাও, যে লাইনেই যাবে তাতে এগ্রিগেট হিসেবে কাজে লাগে। তো সেখানে মিনিমাম এগ্রিগেশন আমরা দেখি ভালো ভালো জায়গায় অ্যাটলিস্ট 60% লাগে। তাহলে প্রত্যেককেই বলবো যে প্রত্যেকটা পরীক্ষায় 60টা নাম্বার তোলার চেষ্টা করো। এমনিতেই তোমাদের পাস মার্কসই এখন 44-42 হয়ে গেছে, কারণ এমনি 18 নাম্বার পেয়ে যাবে, আর এদিকে 80-তে 3 8 24, তাহলে 24 আর ওদিকে 18 মানে হচ্ছে 42 নাম্বার। তাহলে 42-44 নাম্বার সবাই এমনিই পাচ্ছ পাস করলেই। তাহলে সেটাকে যদি আরো একটু 15 নম্বর বাড়ানো যায় বা 20 নাম্বার বাড়ানো যায়, তাহলেই 60 চলে আসে। তাহলে যাদের প্রিপারেশন একটু উইক আছে তারা চেষ্টা করো যে আমি প্রথমে গিয়ে বড় প্রশ্ন করব, তারপরে 2 নাম্বার করব, লাস্টে 1 নম্বরের অবজেক্টিভ করব। সেখানে দরকার পড়ে একটু আশপাশ থেকেও তো আমরা বন্ধুদের থেকে একটু সাহায্য পাই। তো সেই হঠাৎ যদি প্রথমেই অঙ্কগুলো দু একটা আটকে যায় তো অনেকের মাথা খারাপ হয়ে যায়। না, আমি সেক্ষেত্রে ওই জন্যই বললাম যে যদি প্রথমেই দু একটা অঙ্ক আটকে যায়, সবার আগে যেটা করবে বড় প্রশ্নে চলে যাবে। যে যে প্রশ্নগুলো তোমার চেনা বা তুমি যে যে জায়গায় কনফিডেন্ট, কেউ দেখা যাবে যে সে সারা বছর এলপিবিটা খুব ভালো করে পড়েছে, তাহলে যার দুটো প্রশ্ন আটকে গেল প্রথমে, সে প্রথমে যে পার্টটায় কনফিডেন্ট সেটা থেকে করবে। কিন্তু আমার কখনোই এটা সাজেশন নয় যে গোটা কোশ্চেনটা তুমি ছড়িয়ে ছিটিয়ে করো, একবার 2 এর দাগের সি, একবার 3 এর দাগের এ, একবার 2 এর দাগের ডি। এটা খুব একটা ভালো ইমপ্রেশন ফেলে না। সেই জন্য বেটার হচ্ছে যাদের আগে থেকেই বুঝতে পারছো যে কতটা কি কনফিডেন্ট নিজেরা, যদি অবজেক্টিভ প্রশ্ন সম্পর্কে কনফিডেন্ট না হয়, তাহলে 2 এর দাগ থেকে বড় প্রশ্ন শুরু হচ্ছে, সেখান থেকে উত্তর করা শুরু করো এবং একটু দাগ দিয়ে নাও যে কোনগুলো করতে যাবে। এবার সেগুলো করতে গিয়েও যদি একটা আধটা আটকে যায়, সেটা ছেড়ে দিয়ে পরেরটায় যাও। একদম খুব সহজভাবে পরীক্ষা দেবে, দেখবে যে অঙ্ক হয়ে যাচ্ছে এবং অপেক্ষা করবে। অনেক সময় ফর্মুলাটা সেই মুহূর্তে মনে পড়ে না, পরে গেলে মনে পড়ে যায়। আমি তারপরেও বলবো যে 6টা বা 9টা ফর্মুলা আছে, যে 9টা ফর্মুলা তোমাদের একটু ঘুরিয়ে যেতে পারে এবং অনেক জায়গায় ব্যবহার হয়। অবকল সমীকরণ হয়, অবকল সমীকরণে ভালো কথা, অবকল সমীকরণে তোমাদের হোমোজিনিয়াস বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ার সম্ভাবনা বেশি। ফলত তোমরা যেটা করবে, তোমরা ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে 1 বাই রুট দিয়ে যে ইন্টিগ্রেশন গুলো হয় সেগুলোর ফর্মুলা, প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, মানে 1 বাই নয়
এমনি ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স বা মাইনাস বা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে এই 9টা ফর্মুলা আছে, যেটা এরিয়ার অঙ্কে কাজে লাগবে, যেটা অবকল সমীকরণে কাজে লাগবে, যেটা ডেফিনাইট ইন্টিগ্রেশনে কাজে লাগবে, ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে কাজে লাগবে। তাহলে এই কটা ফর্মুলা যেন অবশ্যই পরীক্ষার হলে ঢোকার আগেও এই 9টা ফর্মুলা দেখে পরীক্ষা দিতে যেও, তাহলে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। ওকে স্যার, অসংখ্য আপনাকে ধন্যবাদ। এই একদিনের মধ্যে ওরা যেগুলো দেখবে আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হয়েছো। আবার একবার বলে দিই, এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করবে। আমি ঠিক সময়ে আজকে রাত্রির মধ্যেই তোমাদেরকে, একটু রাত হবে হয়তো, আরো কিছুজন জয়েন করে নিই, তো তা আমি গ্রুপে স্যারের দিয়ে পিডিএফটা পাঠিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন ভিডিও অলরেডি আসছে বা নেক্সট গুলোরও আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো।